দাদা কেমন আছেন? জি, ভালো। দাদা, এই কার্ল মার্কসের চিন্তায় জাস্টিস ব্যাপারটা কি আছে? এটা একটা ভালো প্রশ্ন করছেন। ওকে, তার আগে একটা কথা বলেন আজকে জবাব দেওয়ার আগে। জি। এই পর্যন্ত আমরা যেসব ভিডিওগুলো করেছি, সেই ভিডিওগুলো মূলত এই ধরনের যে আপনারা জানেন যে সমাজে কমিউনিস্টদের চিন্তা আর খোদ কার্ল মার্কসের চিন্তার মধ্যে একটা বড় ফারাক আছে বলে আমি মনে করি। সবসময় এটার পক্ষে এই স্মরণ করায় দিয়ে আমি কথা বলে থাকি যে নট নেসেসারিলি কমিউনিস্ট বলে যার ধারণাটা তৈরি হয়েছে বা যেটা আসলে স্টালিনিস্ট ধারণা, স্টালিনের ধারণা। হুম, স্টালিনের ধারণা নট নেসেসারিলি কার্ল মার্কসের ধারণা। বহু জায়গায় মিসিং গেছে এটা। অর্থাৎ বা উল্টো করে বললে কার্ল মার্কস কি করে সরি স্ট্যালিন কি করে কার্ল মার্কস পড়ছেন ওই হুম, অর্থে এটা কার্ল মার্কস থেকে আলাদা। মানে কার্ল মার্কস উনি পড়ছেন কি করে সেই পড়ার ক্ষেত্রে কিছু মিস্টেক আছে বা যেই জায়গাতে বসে দেখছেন উনি দেখার মধ্যে সমস্যা আছে বলে বেশিরভাগ কমিউনিস্ট প্র্যাকটিসের মধ্যে যেটা কমিউনিস্ট চিন্তা বলে মনে করা হয় দেখা যাচ্ছে ওইটার সঙ্গে মার্কসের বক্তব্য মার্কসের বইয়ের লেখার সঙ্গে কোনো মিল নেই। সো আমি মূলত এই ধরনের কথা দিয়ে বলে আসি, যেমন মনে করেন আমি যখন বলতেছি যে মার্কসের শহর ধারণা, হুম। তার মানে আমি ওখানে এক প্রচলিত কমিউনিস্ট ধারণাটার বিরোধিতা করে শহর ধারণাটা নিয়ে আসতেছি আসলে। কারণ কার্ল মার্কসের আবার শহর ধারণা কি জিনিস এরকম অনেকের মনে প্রশ্ন আসবে আসলে। আসলে আমি বলতে চাইছি এই যে কার্ল মার্কসের চিন্তা বলে 6 ধরনের সমাজের কথা বলা হয়, আদিম সমাজ থেকে শুরু করে সমাজতন্ত্র বন্ধ ঠেকাই দেওয়া হয়, এই ধারণার সঙ্গে এরকম কোনো ধারণা মার্কসের নাই। মার্কস এই জন্য এটাকে নাকচ করার জন্য বেস্ট উপায় হলো এই যে শহর ধারণাটাকে নিয়ে আসা। সো শহর ধারণা বলার ভিতর দিয়ে আপনি বুঝে যাবেন যে আপনি আসলে যেটা শিখছেন ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি পইরা সেই ধারণাটা যে সঠিক না। সো এটা হলো মার্কসের অরিজিনাল ধারণাটা আমি পেশ করার চেষ্টা করেছি, অর্থাৎ কমিউনিস্টের ধারণা আর মার্কসের ধারণার মধ্যে ফারাকটা আমি দেখানোর চেষ্টা করেছি এতদিন। আজকে আমি যেটা করবো আবার খোদ মার্কসেরই ধারণার ক্রিটিক, খোদ মার্কসের ধারণা ডেফিনেটলি, কিন্তু মার্কসের ধারণাটা কি সঠিক কিনা, খামতি আছে সঠিক মানে এই অর্থে যে এর মধ্যে খামতি আছে কিনা, খামতির দিকটা কি ওটা নিয়ে কথা বলবো আজকে আসলে। সেই ধরনের একটা ইস্যু হলো বিচার, মার্কসের বিচার ধারণা। উত্তরটা হচ্ছে এক কথায় উত্তর হবে যে কার্ল মার্কসের চিন্তার মধ্যে কোনো বিচারের ধারণা নাই, জাস্টিস বলে কোনো ধারণা নাই। কেন নাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, নাই বলতে বলেই দিলাম, কিন্তু কেন নাই এটা বলার ভিতর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো যে জাস্টিস ধারণাটা আসলে কি, অর্থাৎ কি এবং কেন দুইটাই উত্তরই আমি দিব আসলে, শুধু কি দিয়ে উত্তর দেওয়া না। সো কি দিয়ে উত্তরটা হলো যে মার্কসের চিন্তার মধ্যে জাস্টিস ধারণা নাই। এখন হোয়াট ইজ জাস্টিস? হুম, জাস্টিস মানে হলো কার্ল মার্কসের কথা দিয়ে যদি বলি সমাজে মানুষের বিভিন্ন ক্লাসের মানুষের স্বার্থের বিরোধ আছে, মার্কসের ভাষায় হুম। শ্রেণীর স্বার্থের বিরোধ আছে। শ্রেণী স্বার্থ। সো এই যে ক্লাস কনফ্লিক্ট যেটাকে ওরা হুম, হুম, বলতেছে, মার্কস যেটাকে মার্কসের কথাটাকে আবার সবচেয়ে বেশি ক্লাস কনফ্লিক্ট শব্দটা ইউজ করছে মাসুদ, ক্লাস কনফ্লিক্ট আছে। সো হুম, জিনিসটা সিম্পলি সমাজের ভিতরে মানুষের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে, হুম, কথা। ওকে, এখন এই স্বার্থ দ্বন্দ্বটাকে রিজলভ করার সমাধান করার পথ কি, এখান থেকে প্রশ্ন শুরু হবে। সমাধান করার পথ দুইটা। একটা হলো যে একটা পথ হচ্ছে আমি আপনার চেয়ে গায়ের জোরে বেশি, সুতরাং আপনাকে ফোর্স করে, আমার গায়ের জোরে বেশি যেহেতু, আমি যখন আপনার সাথে কুস্তি লড়বো বা অস্ত্র নিয়ে আপনাকে ধাওয়া করবো, এইভাবে যদি আপনাকে পরাস্ত করতে পারি সুতরাং আমার কথা সঠিক। হুম, এটা হলো একটা স্টাইল, শ্রেণীদ্বন্দ্ব এইভাবে মিটাই দিব, বা হুম, আমার কথাটা সঠিক কিনা ওটা আমি চাপাই দিব এখন আপনার উপরে। এটা হলো একটা পদ্ধতি রিজার্ভ করা। হুম, আর একটা পদ্ধতি হচ্ছে যে না, নো মারামারি, নো ফিজিক্যালি কে শক্তিশালী আর কে শক্তিশালী না। যেমন এই যেমন একটু আগে যে উদাহরণটা দিলাম, আপনি যখন ফিজিক্যাল অর্থাৎ গায়ের বল দিয়ে ঠিক করবেন না কোনটা সঠিক কোনটা বেঠিক। সো গায়ের বল প্রয়োগ করা মানে আসলে কিন্তু তর্কে শেষ হবে না কে সঠিক বেঠিক, শেষ হবে এটা গায়ের বল দিয়ে, যার গায়ে জোর বেশি সে সঠিক বলছে, সে সত্য বলছে। স্যার এবং এটা তো মার্কসের ধারণায় প্রতিষ্ঠিত। যারা ক্ষমতায় থাকবে তারাই আসছি, আমি ওখানে পৌঁছবো, বাট আপনি আগে আচ্ছা, বলে ফেলতেছেন কথা সত্য বটে। সো গাইড জোরে ঠিক করা যেটা সেটা হলো জাস্টিস ধারণা না হলেও চলে। না হলেও চলে। তাহলে জাস্টিসের ধারণা কোনটা? জাস্টিসের ধারণা বলতেছে যে তোমার মারামারিটা রাখো, আমি তোমাকে একটা ফর্মুলা দিই, এই ফর্মুলায় হুম, তোমরা তোমাদের মার্কসের শ্রেণী স্বার্থই
এর যে কনফ্লিক্টটা শুরু হয়েছে, এই কনফ্লিক্টটা রিজলভ করার, সমাধান করার একটা উপায় আছে আমার কাছে, সহজ উপায়। কি উপায়? ওকে, আসো এখন আমি একটা ন্যায়ের ধারণা নিয়ে আসবো, কোনটা ন্যায় কোনটা অন্যায়। ওকে, তাহলে ন্যায় আর অন্যায়ের মধ্যে সাথে ঠিক আর বেঠিকের ফারাকটা কি? ফারাকটা হলো এই, ঠিক বেঠিক আমরা খুব সাধারণ অর্থে বলি, যেটা ঠিক নট নেসেসারিলি অপরাধ। এই যে আরেকটা শব্দ ইউজ করলাম, অপরাধ। আপনি যেমন একটা মানুষ কিছু চাইতে আসছে, তার সাথে কিভাবে বিহেভ করবেন, না তোমার এইভাবে ওর সাথে ব্যবহার করাটা ঠিক না। এই যে ঠিক ঠিক না দিয়ে এটা আপনি দিলেন, ওভাবে ব্যবহার করলে নট নেসেসারিলি এটা অপরাধ হয়ে যাবে। এটা তুমি নাও করলেও পারো, এটা হচ্ছে বেটার ওয়ে আছে, এই অর্থে এটা ঠিক বেঠিক না, এটা সাদামাটা অর্থে বললেন। কিন্তু আপনি যখন অপরাধের ক্যাটাগরিতে ফেলাই দিবেন, তোমার এই আচরণটা কিন্তু খুবই অন্যায়। এই যে অন্যায়, ন্যায় অন্যায়ের জায়গা থেকে যখন গাবো, সো এটা একটা কোয়ালিটেটিভলি এবং এথিক্যাল পয়েন্ট আছে, এথিক্স। সো মানে একটা হলে তুমি এটা করো না, এটা বেঠিক। আরেকটা হলে এটা যদি করো তুমি অন্যায়, তুমি অপরাধের জায়গায় চলে যাচ্ছ। সো অপরাধ দিয়ে যখন জিনিসটাকে রিলেট করে বলবো, তখন ন্যায় অন্যায়ের ব্যাপারটা আসবে। এটা ন্যায় না এটা অন্যায়, অনেকটা ঠিক বেঠিকের বড় ভাই যেন এটা। আর এর ভিতরে একটা এথিক্যাল গুণ আসবে। এখন একটা খালি সাবধান করে দিই, ডিটেল আমি এখন যাবো না। সেটা হলো এথিক্যাল ব্যাপারটা কি আসলে, এটা কি ইউনিভার্সাল অর্থ? যে জিনিসটা থিওলজিতে বলা হচ্ছে ঠিক বেঠিক, বা সরি থিওলজি মানে ধর্মতত্ত্বে যেটাকে বলা হচ্ছে এথিক্যালি এটা রং বা বেসড অন থিওলজি, তখন হবে এথিক্স এক ধরনের। অর্থাৎ এথিক্স ডিপেন্ড করে কোন ইডিওলজির উপরে দাঁড়িয়ে এই এথিক্সটা তৈরি হয়েছে। জন্ম যদি পলিটিক্স হয়, অর্থাৎ পলিটিক্যাল এথিক্স আর থিওলজিক্যাল এথিক্স এক না। ইট ডাজন্ট মিন যে আকাশ পাতাল ফারাক হয়ে যাবে, ইন্টারপ্রিটেশনটা ভিন্ন হয়, বাট দুইটাই এথিক্স, যে যেটাকে আমরা বাংলায় বলি নীতি নৈতিকতা। তোমার এই ধরনের নীতি ঠিক না, এর মানে হলো আপনি এথিক্যাল পথ তুলতেছেন, যে একটা মানুষ এটা করা উচিত, অ্যাজ এ হিউম্যান বিইং তার গুড কোয়ালিটি, কিছু মাননীয় মানে কিছু পালনীয় কিছু কোয়ালিটি থাকতে হবে। এই যে কথাটা বলছি আমি, সো এর স্ট্যান্ডার্ড গুণাগুণ সম্পর্কে কথা বলছি, সেইটা তখন হয়ে গেল এথিক্যাল পয়েন্ট। সো এথিক্সে একটা খালি ফারাক করে দিচ্ছি, এটা ইডিওলজি বেস, একটা ইডিওলজি থিওলজিক্যাল ইডিওলজি হয়, তার এথিক্স হবে একরকম, পলিটিক্যাল হলে হবে আর এক রকম, এইটুকু ফারাক আছে, বাট মিলও আছে। আবার সদা সত্য কথা বলিবে টাইপের সব কথা সব জায়গায় আছে আসলে। মানে কিছু আছে খুব ইউনিভার্সাল, কিছু আছে স্পেসিফিক, যেটা ধর্মীয় থিওলজি এথিক্স, সেটা নট নেসেসারি পলিটিক্যাল এথিক্স নাও হতে পারে, বাট হোয়াট এভার ইট ইজ, আমরা জিনিসটা এথিক্স গাইডলাইন, নীতি কথা বলতে পারি আমরা। ওকে, এখন আমি আসছি যে ন্যায়ের ধারণা। সো ন্যায় বলে একটা জিনিস আছে আসলে, বলতে যাচ্ছে এই যে যারা বিচারে চলে যাবে, বিচারের ধারায় যারা চলে যাবে রিজলভ করার জন্য, কি রিজলভ করার জন্য, যে স্বার্থের দ্বন্দ্ব আছে সমাজে, সমাজে মানুষের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব থাকবে, এই দ্বন্দ্ব রিজলভ করার, সমাধান করার উপায় একটা পথ হচ্ছে মারামারি দিয়ে, গায়ের জায়গায় জোর বেশি ওটা দিয়ে সমাধান করবে। আর একটা পদ্ধতিতে বিচার করবে, কিসের ভিত্তিতে, তুমি অন্যায় করেছো কিনা, যে অন্যায় করে থাকবে তাকে শাস্তি পেতে হবে বা তাকে সরে যেতে হবে, অর্থাৎ দোষটা তার হবে। এই হচ্ছে ন্যায় অন্যায় পদ্ধতি। এটা কেন, এটার সুবিধাটা হলো, এটা সুবিধা কি, বেশিরভাগ সময় দেখা যায়, যে জন্য আমি অনেক সময় বলি, ধরেন আপনি 1 কোটি টাকা কামাইছেন, এখন সমাজে পুলিশ টুলিশ বলে কিছু নাই, এর কি হবে, আপনি এখন পুরো ফ্যামিলি নিয়ে বাসায় একটা ডন বৈঠক করার, ডাম্বল মারা লাগবে, একটা দোকান খুলতে হবে টাকা সিকিউরিটির জন্য, টাকা সিকিউরিটি, কারণ আপনার জায়গায় জোর বেশি তো নিয়ে যাবে। সো আপনার নিজের টাকা, নিজের আয়ের টাকাটা ভোগ করার একটাই উপায় হচ্ছে যে আপনাকেও বলশালী হইতে হবে, যেহেতু বল দিয়ে ঠিক হবে, আপনি ঠিক করছেন, আপনার টাকা নিয়ে যাওয়াটা ঠিক কি বেঠিক, বা আসলে আপনি টাকাটা ভোগ করতে পারবেন কিনা, আয় করলেই হবে না। তাহলে সমাজ হয়ে যাবে তখন গায়ের জোর, যার গায়ে জোর বেশি সে ঠিক বলছে। সো এখানে এথিক্স বলে কিছু নেই, অন্যায় ব্যাপার নাই, এই প্রশ্ন উঠবে তখন। প্লাস সমাজে কোনো নিয়ম নাই, আইন নাই, এই যে এই কথাগুলো ওখান থেকে আসতেছে। সো নিয়ম, আইন, ন্যায় অন্যায় বোধ, এগুলো হচ্ছে তার মানে এমনভাবে রিজলভ করা স্বার্থবিরোধটা, যেটা নট নেসেসারিলি আপনাকে মারামারি করে সলভ করতে হবে। মারামারি করে সলভ করলে অসুবিধা কি,
অসুবিধা হলো প্রত্যেক মানুষ এরকম করে সম্পদ জমাবে এক একটা সমাজ, আর একটা সমাজ এসে ওটা মেরে দিয়ে নিয়ে গেছে। এবং যেহেতু এটা বিচার আচার দিয়ে সমাধান করা যায় না, এই বার্নিং সিস্টেম ছিল না, ফাংশন করতো না, ফলে সবাই চেষ্টা করছে যে আবার তাহলে এখন গায়ের জোরে যেতে হবে। এখন গায়ের জোরে যে এবার অন্য সম্পদ ধরে নিয়ে আসছে, এখন ধরে নিচ্ছে আবার একই প্রবলেম, কখন না কে আবার তার চেয়ে বেশি বলশালী কেউ তার কাছ থেকে নিয়ে যায়। যে সারা জীবনে ফাইটিং ভিতরে গেছে এবং বারে বারে মানুষ তার সম্পদ হারাইছে। সো মানুষ বিচারের লাইনে চলে আসছে এটার কারণে মূলত, যে আপনার সম্পদ আপনি ধরে রাখতে পারেন নাই। যদি আপনি বিচার ব্যবস্থা সিস্টেম যদি চালু না করেন, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা অন্যায় কোনটা ন্যায়, এই কোনো ক্রাইটেরিয়া যদি না খাড়া করতে পারেন আপনি, তাহলে স্থিতিশীল একটা সমাজ খাড়া করা অসম্ভব। এখান থেকে আসতেছে সমাজের ভিত্তি দাঁড়িয়ে থাকে বিচারের উপরে। নবী এর জন্য বলতেছে ইনসাফ লাগবে, ও ইনসাফের ধারণাটা ওই জন্য আসতেছে। সো ইনসাফ ইজ দ্য বেসিস। ইনসাফ যদি থাকে তাহলে এটা সমাজ হবে, একটা স্থিতিশীল সমাজ আসবে। এখন ইনসাফই যদি না থাকে, এটা যদি গায়ের জোরে সলভ হয়, কে সঠিক আর কে বেঠিক, কে অন্যায় কে ন্যায়, তাহলে তো সবাই তো ওই যে বললাম বাসা একটা করে ডাম্বেল মারার কোম্পানি খুলবে, দোকান খুলবে, আর বউ বাচ্চা সবাই নিয়ে ওরা খালি ডাম্বল মারবে, কার গায়ে জোর বেশি, মাসুল দেখাবে, কার মাসুল ফুলছে ভালো, ওটা ভালো লোক, ওর সম্পত্তি থাকবে, এই সিস্টেমে চলে যাবে। তাহলে এই যে শুনতে কেমন অবাক লাগছে না, যে একটা মানুষকে আসলে অ্যাজ এ কোয়ালিটি মানুষ হিসেবে তার গুণাগুণ কি এত নিচা, যে এর ভিতরে সে ন্যায় অন্যায় ঠিক করতে পারলো না, আরেকজন আমরা সম্পদটা সে ধরে নিয়ে চলে আসতেছে, উঠে নিয়ে চলে আসতেছে। সো সমাজ এভাবে ভাঙ্গার ভিতর দিয়ে গেছে, বারে বারে আবার ফিরে গেছে, স্টেবল হলেই জাস্টিসের দিকে চলে গেছে, আবার অত্যাচারিত হয়ে যখন অন্য নিয়ে গেছে তার সম্পদ, ও আবার এগুলো নিয়ে মানামারি, আবার ফিরে মানুষ জাস্টিস আসছে, এটা কিন্তু উঠানামার ভিতর দিয়ে গেছে। এবং যত দিন গেছে ফাইনালি একটা রাষ্ট্র আসছে, রিপাবলিক। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের ধন সম্পদ রক্ষা করা, যান রক্ষা করা। এই দেখেন ন্যায় অন্যায়ের ধারণার ভিত্তিতে, এই জন্য সমাজ মানে স্টেবল সমাজ, মানে এই জন্য ন্যায় অন্যায়ের ধারণা, তার মানে বিচারের উপরে দাঁড়িয়ে থাকে সমাজ। বিচার যদি ভেঙে দেন তাহলে সমাজটা ওই যে ডাম্বেল মার্কার সমাজ হবে, খালি ডন বৈঠক মারবেন, একে অন্যকে মারবেন, যার গায়ে জোর বেশি সে খাবে বেশি, অন্যটা মেরে খাবে, কিছু করতে পারবেন না আপনি। সো ঘুরে ফিরে এই জন্য আপনাকে স্টেবল সমাজ তখনই হয়েছে যখন আপনি বিচার ভিত্তিক সমাজটা হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে বিচার ধারণা সম্পর্কে বেসিক কথাটা বলে দিলাম। সো বিচার ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য ফাউন্ডেশন অফ এ সোসাইটি। আপনি যখন বিচার ভিত্তিতে দাঁড় করাইছেন, অনলি দেন আপনার সমাজটা দাঁড়াবে। খালি একটা ফারাক বলে রাখি, খুব ডিটেলে যাব না, সেটা হলো শুরুর দিকে আমরা এখন যে সমাজটা দেখতেছি এটাকে বলা হয় ব্যক্তি ভিত্তিক সমাজ। ব্যক্তিগত সমাজের মোটামুটি রাফলি শুরুটা বলতে পারি আমরা নবীর যুগ, যেটা আজ থেকে 1400-1500 বছর আগে, এই সময়টা ছিল আসলে ব্যক্তি উত্থান, ব্যক্তিবোধের উত্থান ঘটছে। বাট আবার ব্যক্তিবোধের উত্থানটা এটা এত লম্বা সময় নিয়েছে ম্যাচিউরিটিতে, মানে ন্যূনতম একটা ম্যাচিউরিটিতে আসছে। কোনটাকে ম্যাচিউরিটি বলতেছি আমি? আসলে ম্যাচিউরিটি বলছি যখন আপনি একটা রিপাবলিক কায়েম করে ফেলেছেন, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি যে ক্ষমতার উৎসকে পাবলিক, এই যে পাবলিক ধারণা যখন এসে গেছে, পলিটিক্স বলে একটা ধারণা আসছে, এটা হচ্ছে ম্যাচিউরিটি ফেজ। আসলে এটাই অন্য ভাষায় ওয়েস্ট বলে, আমরা যখন রেনেসা পার হয়ে আমরা একটা এনলাইটেনমেন্ট এর সমাজে পৌঁছেছি, তারপরে যেটা রিপাবলিক রাষ্ট্র। সো এই জায়গায় পৌঁছেছি মানে একটা মোটামুটি স্টেবল হয়েছে এটা, যে এখন আপনি একটা ব্যক্তিভিত্তিক সমাজ, ব্যক্তির অধিকারের ভিত্তিতে একটা সমাজ দাঁড় করাতে পারতেছে। এটা আবার আরো পরে, এটাই এই 1600 সালের পরে, 1650 স্পেসিফিক্যালি বললে বা 48, ইংল্যান্ডে যেটাকে ইংলিশ বিপ্লব বলে, ওইটাই হলো প্রথম রিপাবলিক বিপ্লব। সো রিপাবলিক বিপ্লব হয়েছে, এটা 300 বছর গেছে। 300 বছর গিয়ে 1950-এর পরে এবার অধিকার ভিত্তিক সমাজ রাষ্ট্র আসতেছে। তাহলে ধাপগুলো খেয়াল করেন আপনি, ব্যক্তিবোধের সমাজ শুরু হচ্ছে নবীর আমল থেকে, 1400-1500 বছর আগে থাকতে। এই লম্বা সময়টা সে নিচে ব্যক্তিবোধটাই আবার ম্যাচিউরিটি। শুরুতে মানে কেমন করে বলে ফেললাম যে নবীর যুগটা ছিল ব্যক্তিবোধের যুগ। প্রমাণ, সবচেয়ে ভালো প্রমাণ হচ্ছে যে
নবী যেভাবে বলতেছে যে ইসলামের সম্পত্তি ডিস্ট্রিবিউশনের লটা কি হবে, হুম ওখানে দেখেন আপনি ব্যক্তিকে সম্পত্তির হোল্ডার বলছে। তো তার মানে ব্যক্তি সম্পত্তি হিসেবে উনি স্বীকার করে নিচ্ছেন। এর মানে তো হলো যে ব্যক্তির ধারণা এসে গেছে সমাজে। হুম ব্যক্তির ধারণা আসছে বলেই না ব্যক্তিবোধ দিয়া আপনি এবার সম্পত্তি ভাগ করতেছেন। সো ব্যক্তিবোধ এসে গেছে। তাহলে আগে কি ছিল? হুম আগে যেটা ছিল ওটাকে আমরা বলি গোত্র সমাজ। মানে মানে হলো যে ওর প্রপার্টির প্যাটার্ন আলাদা ব্যক্তি সমাজের চেয়ে। কেমন? গোত্র সমাজে প্রপার্টি হলো গোত্রের প্রপার্টি হয়, ব্যক্তির প্রপার্টি বলে কোনো ধারণা নেই। শুনতে অবাক লাগবে। এমনকি গোত্র প্রধান যে সে ঠিক করে দেয় যে এই প্রপার্টিটা কে ভোগ করবে, হুম এই জমিটা কে চাষ করবে, কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে হবে, এতদূর পর্যন্ত ঠিক করে দেয় গোত্র, মানে গোত্রপতি যে বা গোত্র হেড যে সেগুলো ঠিক করে দেয়। আমরা নিজেরাই আবার ওই গোত্রের মানুষেরা নিজেই ঠিক করে হুম পরম্পরায় কার পরে কে গোত্র প্রধান হবে। হুম আর গোত্র প্রধান এবার ঠিক করে দেয় এটা। এটা হলো অনেকটা পর্দাদার মতন আর কি বলতে পারেন আপনি, এই ভিত্তিতে। সো এখানে কোনো প্রাইভেট প্রপার্টি বলে কিছু নেই, কিন্তু গোত্র প্রপার্টি ধারণা আছে। সো এটা হলো গোত্রভিত্তিক সমাজ। একটু খালি মনে করে দিই, গোত্র সমাজে আপনারা প্রায় শুনবেন অনার কিলিং এর কথা, বিশেষ করে এই যুগে, ওভারেন টেররের যুগে পাকিস্তানের যত পাহাড়ি বা গ্রামীণ রুরাল এলাকায় গেছি সেখানে শুনে এই ঘটনাগুলো বেশি। অনার কিলিং করেছে। অনার কিলিংটা কি? অনার কিলিংটা হলো যে ভাই বোনকে মেরে ফেলছে, কিল করে ফেলছে। কেন? বোন প্রেম করতে গেছে আরেকজন ছেলের সাথে। এটা হলো গোত্র সমাজের লক্ষণ যে তোমার বিয়ে কার সাথে হবে এটা ঠিক করে দিবে গোত্রপ্রধান আমাদের। তুমি কেন প্রেম করতে গেছো? প্রেম বলতে কিছু নাই আসলে। কেন? তুমি তো স্বাধীন না, তুমি তো ব্যক্তি না। সো গোত্র সমাজে প্রেম নাই, থাকতে পারবে না। কেন? যেহেতু ব্যক্তিবোধ নেই। এই ফাঁকে বলে দিই, প্রেমের সাথে কিন্তু ব্যক্তিবোধের সম্পর্ক আছে। আপনি আগে ব্যক্তি না হয়ে উঠলে আপনি প্রেমের সম্পর্ক করতে পারবেন না কারোর সাথে। তাহলে কি বিয়ে করে নাই ওরা? হ্যাঁ করেছে, কিন্তু ওই বউটা হলো কুলবধূ। কুল মানে বংশ, বংশ রক্ষা করা তার কাজ, পয়দা করা, বাচ্চা পয়দা করা কাজ। কিন্তু আমার বউয়ের লগে আমার সম্পর্কটা প্রেমের না, দায়িত্ব মতো, দায়িত্বের সম্পর্ক, দায়িত্বের সম্পর্ক। সামাজিক দায়িত্ব। ওর দায়িত্ব হচ্ছে আমার বংশ বাড়ানো, আমার বংশ তৈরি করা। আমি তো ফ্যামিলির প্রধান, বউর সাথে প্রেম কি? ও আমার সাথে সমানের কি সম্পর্ক? কিন্তু প্রেম করতে গেলে আগে প্রিকন্ডিশন হচ্ছে যাকে প্রেম নিবেদন করবেন সে আপনার মতন ইকুয়ালি ফ্রি, স্বাধীন হতে হবে। যে ফ্রি না, যে স্বাধীন না, তার সাথে আপনি প্রেম করতে পারেন না। দুটো ফ্রি উইল হতে হবে, দুটো স্বাধীন ব্যক্তি থাকতে হবে, অনলি দেন প্রেম পসিবল। যে কারণে আমি প্রায়ই বলি শিরি ফরাদের প্রেম করেছে কিন্তু প্রেমটা পরিণতি পায় নাই। লাস্ট কি হচ্ছে? শিরি ফরাদ বা হিট রাঞ্জা টাইপের গল্পের পরিণতি হচ্ছে এই যে তারা দুজনে জড়াজড়ি করে পানিতে ডুবে মরে যাচ্ছে। বলছে এই দুনিয়া প্রেম হলো না, আরেক দুনিয়ায় নিশ্চয়ই হবে। এটা ইঙ্গিত দিচ্ছে যে এই দুনিয়ায় প্রেম নাই, এই দুনিয়ায় ব্যক্তিবোধ নাই, ব্যক্তিবোধ এনাফ ডেভেলপ করা নাই, ব্যক্তিবোধ স্টাবলিশ হয়নি। স্টাবলিশ হয় নাই, সেই জন্য প্রেম সম্ভব না। আপনার আরো আগেই বলেছিলাম যে কথা, আপনার বাইজিন আছেন রাজা বা একটু অবস্থাপন্নটা, বাসায় কুলবধূ আছে, ওর কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা, কিন্তু প্রেম না, ওর সাথে কেমনে প্রেম হবে? এই জন্য প্রেমের শুরুর দিক বলে কিছু কিছু প্রেমমূলক কথাবার্তা যার সাথে বলতে যাবো সে হচ্ছে বাইজিটা। সে আমাকে নাচ গান দেখিয়ে আমাকে ফ্রি করবে, নিজেও সে ফ্রি হিসাবে ভাব ধরে আমার সাথে কথা বলবে। ফলে আমার সাথে তার কিছু রোমান্টিক ডায়লগ, এই যে রোমান্টিক শব্দটা, রোমান্স কথাটা আসছে প্রেমের পরে, প্রেমের আগে কোনো রোমান্সের বিষয় না। যে কুলবধূ তার সাথে আবার রোমান্স কি? তো আমার সাবঅর্ডিনেট, ও তো আমার বংশরক্ষাকারী, ওর সাথে আমার প্রেম হবে না। তাহলে প্রেমের প্রিকন্ডিশন হচ্ছে স্বাধীন হতে হবে ওকে, যার সাথে আমি প্রেম নিবেদন তাকেই করতে পারি যে স্বাধীন। এই কথাগুলো আমরা এত অভ্যস্ত হয়ে গেছি পেয়ে, ফলে এর পিছনে যে ব্যক্তিবোধ আছে এটা বুঝতে পারি না। আবার দেখেন, ব্যক্তিবোধের আসার আগে গোত্র সমাজে কি ছিল? যে যেহেতু বোনটা প্রেম করে ফেলাইছে গোত্রের আর একটা ছেলের সঙ্গে, নো, এটা তো গোত্র প্রধানেরকে চ্যালেঞ্জ করে বসছেন আপনি। তাহলে আপনার ভাইয়ের দায়িত্ব হচ্ছে বোনটাকে কিল করে ফেলা, কারণ এই গোত্র বিরোধী, আমাদের গোত্র সিস্টেমের বিরোধী।
সেখান থেকে সে কিল করছে, এটাকে বলা হচ্ছে অনার কিল। অনার মানে কার সম্মান? গোত্রের সম্মান রক্ষার্থে আমি এবার কিল করে দিচ্ছি আমার বোনকে। কিন্তু আপনার ব্যক্তি সমাজের চোখ দিয়ে যদি তাকান তাহলে মনে হয় এটা কেমন অন্যায় হয়ে গেল না। ওকে, তাহলে সার কথা হলো যে সমাজগুলোর ভিতরে আবার শুরুর দিকে গোত্র সমাজ ছিল, এটা ভেঙে গিয়ে এখন ব্যক্তি সমাজ উঠে আসতেছে। যেমন মনে করেন আমাদের পাহাড়ি ভাইদের যে সমাজটা, এটা এখনো অনেক বেশি গোত্র সমাজ। গোত্র সমাজের ভাইসগুলা পুরান তার চিহ্নগুলো এখনো ওদের মধ্যে বেশি। আপনি যত বেশি প্রোডাকশন সিস্টেমটা আলাদা হয়ে যাবে, সোশ্যাল সিস্টেমটা আলাদা হয়ে যাবে, ওটা তত ব্যক্তি সমাজ হিসেবে পূর্ণতা পাবে। সো এই ফারাকগুলো আমরাকে খেয়াল রাখতে হবে। ওকে, এরই ভিতরে বলছি এবার আমাদের বিচার ধারণাটা আনেন। বিচার ধারণা, ওখানেও একটা বিচার ধারণা আছে গোত্র সমাজে, বেসড অন গোত্র প্রপার্টি। সেখান থেকে বেরিয়ে আমরা এখন আসছি ব্যক্তি সমাজের প্রপার্টিতে। চিহ্ন আমি বলছি যে নবী হলে এমন একটা সময় যখন ব্যক্তি সমাজে এসে গেছে, নবী ওটা স্বীকার করতেছে। সো নবী হচ্ছে গোত্র ব্যক্তি সমাজের লোক, পরিপূর্ণ জাগে নাই কিন্তু একদম এমব্রায়োনিক ভ্রূণ অবস্থা বলতে পারেন, দাবি করতে পারেন। কথা সত্য বটে, পরিপূর্ণ বিকাশ হয়। এই জন্য অভিপক্ষে সহজ হয়েছিল, আপনাকে জাকাত দিতে বলছে, ফোর্স করেছে জাকাত দিতে হবে, অর্থাৎ সোশ্যাল ইন্টারেস্টটা পার্সোনাল ইন্টারেস্টের উপরে চাপাই দিচ্ছেন। কারণ উনি জানেন যে সমাজের আয়ের ভিতরে বৈষম্য হচ্ছে, বৈষম্য আছে, তো এটাকে নাল করার কিছু তো একটা উপায় বের করতে হবে। সেই উপায়টা হচ্ছে আপনাকে জাকাত দিতে আপনি বাধ্য। কেন? যারা কম আয় করে তাদেরকে আপনার আয়ের একটা অংশ দিয়ে দিতে হবে, ইরেসপেক্টিভ অব আপনি কে। এই জন্য বলছে সামর্থ্য থাকলে আপনাকে দিতে হবে। সো দিয়ে দেবেন মানে আনইকুয়ালনেসটা যতটা পারা যায় কমানো যায়, অন্তত একটু তো কমানো যাবে। আবার সবচেয়ে বড় যে ভাষ্যটা দিয়েছে এটা মারাত্মক, কিন্তু বলতেছে যে জাকাত পাবে, জাকাত হচ্ছে ওর হক, রাইট? মানে আপনি ওকে দয়া করে কিছু হচ্ছে মহাকুতুব আপনি না, এটা যে জাকাত নিবে তার হক, এটা পুরো আপনি ভাষ্য বদলাই দিচ্ছেন, তার দোয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে, পৌঁছে দিয়ে আসতে, এবং আপনি এটা দাবি করতে পারেন ওকে আপনি দয়া করছেন। নো। সো এগুলা হলো একদিকে ব্যক্তি, একদিকে সোসাইটি, সোশ্যাল ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট, কমিউনাল ইন্টারেস্ট। কমিউনাল বারবার হিন্দুদের, এটা হিন্দুত্ববাদীদের কমিউনাল ধারণা না, এটা হচ্ছে কমন ইন্টারেস্ট। অর্থে কেমন, অর্থে কেমন কমিউনাল, খুব পজিটিভ, কিন্তু কমিউনাল শব্দটা পজিটিভ। সো কমন ইন্টারেস্টটা, সামাজিক যে কমন ইন্টারেস্টটা আছে সেইটাই অন্ডারে চলে যেতে হবে, আপনাকে আমি চলে যেতে বাধ্য। ওই জন্য জাকাত সিস্টেমটা করছে সে। ওকে, মূল জিনিসটা হচ্ছে যে আপনার একটা ন্যায় ধারণা সে প্রতিষ্ঠা করছে। আমি আগেই বলেছি যে থিওলজির ন্যায়, পলিটিক্যাল ন্যায় আলাদা হতে পারে, কিন্তু জিনিসটা ন্যায়। ওকে, তাহলে মানে এইটা মারামারি করে ঠিক করতে হবে, নো, এই জায়গা থেকে পারে আসছেন আপনি। আর আমি মনে করে দিয়েছি যেটা বারে বারে সমাজ চেষ্টা করেছে একটা ন্যায় ভিত্তিক সমাজ বানাতে, একটা বিচার ভিত্তিতে সমাজ বানাতে, কিন্তু বারে বারে এটা ভেঙে গিয়ে আবার এই মারামারিটাই চলে আসছে। মারামারি কিছুদিন চলার পর আবার বুঝছে যে ভাই এটা তো হবে না, এটা দিয়ে সারাক্ষণ খালি মারামারি করবো তো সম্পদ করবো কাকর, আর সম্পদ খালি বাইরে বাইরে আপনার হারাতে থাকবো। এটা পার্মানেন্ট কিছু ব্যবস্থা করতে হবে। এই পার্মানেন্ট করতে গিয়ে ন্যায়ের ধারণাটা, বিচার ধারণাটা আসতেই হচ্ছে সমাজে, স্টেবল করতে গেলে সমাজকে। এই হলো সমাজের স্ট্যাবিলিটির ধারণা। এখন আসে বিচারের ধারণাটা, তাহলে কেন কনফ্লিক্টিং, আমি এইটা নিয়ে বেশি জোর দেবো এটা প্রমাণ করার জন্য। ফলে মার্কসের শ্রেণী ধারণাটাই ছিল আসলে এমন একটা ধারণা যে ধারণার সাথে বিচার ধারণা যায় না একসাথে। মারাত্মক কথা বলেছি একটা, আমি আবার পরিষ্কার করে দিই আপনাকে। আপনি যখনই বলতেছেন যে রাষ্ট্র মানে ক্লাস স্ট্রাগল, এবং ধরে নিয়েছেন এখানে ন্যায় অন্যায় কোনো ব্যাপার নেই, আপনি ক্ষমতা থাকলে আমাকে কুপাবেন, গুম খুম হত্যা, বাসা থেকে উঠাই নিয়ে দেওয়া, কুপায় ফেলায় দেওয়া, এগুলো করা আপনার জন্য জায়েজ। বলেছেন যে বুর্জোয়া যেহেতু করছে, আরেকটা শ্রেণী যেহেতু আপনার বিরুদ্ধে এটা করছে, সুতরাং আপনিও ক্ষমতায় গেলে আপনি তার বিরুদ্ধে করবেন। এই হচ্ছে শ্রেণী ধারণার সার কথা। এখন এখানে তাহলে বিচারের কোনো ধারণা নেই, জায়গা নেই তো আসলে, দুটাই ন্যায়, এখানে ন্যায় অন্যায় কোনো ব্যাপার নাই। বলা হচ্ছে যে যখন ক্ষমতায় থাকবে সে তখন অপর শ্রেণীকে কোপাবে। তাহলে এই যদি ধারণা হয় তাহলে এখানে বিচার ধারণাটা কই, জায়গা কই আর। ঠিক এই কারণে বলেছি যে আমি হাতে তুলে দেখাচ্ছি চীনের মতন দেশ যে এখন সবচেয়ে ডেভেলপ, কারণ এত বেশি সারপ্লাস সে জেনারেট করতে পারে, তার ইকোনমি দুনিয়ার সবচেয়ে বড় নেতা, অন্তত ইকোনমিক নেতা হতে যাচ্ছে চায়নার, প্রায় হওয়ার পথে। আর বলা হচ্ছে 2030 সালের মধ্যে এটা ক্রস করে চলে যাবে আমেরিকাকে। তাহলে
এইরকম একটা সমাজের ভিতরে এবার দেখা যাচ্ছে যে অ্যাক্টিং মানে যে এখনই পররাষ্ট্রমন্ত্রী ছিল, যে এখনই প্রতিরক্ষা মন্ত্রী ছিল, তাদেরকে গুম করে রেখে দেওয়া হয়েছে। এটা অদ্ভুত না? হুম। তার মানে এইটার সঙ্গে যে বিরোধটা আপনার ক্ষমতায় যারা আছে, সেই বিরোধটা কোনো বিচার দিয়ে সমাধান করা যায় না। এই জন্য গুম খুমটা মানে হচ্ছে যেখানে বিচার নাই তার প্রমাণ। তার ইঙ্গিত দিতেছে যে আমার সমাজে কিন্তু গুম নাই, এই বিচার নাই, আমার সমাজে ন্যায়ের ধারণা নাই। হাসিনার আমলে গুম খুন হচ্ছে, মানে এটা কি আসলে? যে এই বিরোধগুলা হাসিনা গুম খুম দিয়ে সমাধান করতে চায়, ক্লাস দিয়ে করতে চায়, বিচারের মাধ্যমে করা বিচারের সম্ভব না। মাধ্যমে করতে চায় না সে। কারণ বিচারের মাধ্যমে করতে গেলে তার স্বার্থ হাসিল হবে না। এটা আবার একটা কারণ হয় ইউজুয়ালি, হুম। যে কেন সে ওই পথে যায় না, কেন গুম খুমের পথে যায়। এইটাকে সে ক্লাস দিয়ে জাস্টিফাই করে দিচ্ছে। কমিউনিস্টরা পরে তাই করেছে। কমিউনিস্টরা এই কারণে হাসিনার পক্ষে গিয়ে কারাইছে। জাস্টিফিকেশন কি? হাসিনার সরকার, ও এটা তো মুক্তিযোদ্ধার সপক্ষের সরকার, এই জন্য মুক্তিযোদ্ধার সপক্ষে, দেখেন শব্দগুলো মিলে কিনা। হুম। ওরা বারে বারে এই শব্দটা উচ্চারণ করতো, মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি। আমরা হইলাম 71-এ বিপ্লবী শক্তি, সুতরাং আমরা যেটা করবো ওটাই সত্য। যারা আমি যাকে ট্যাগ দিব যে সে রাজাকার, তাকে গুম খুম করা যায়। হুম। এই ছিল হাসিনার রুল। সো ও বেসিক্যালি ন্যায়ের ধারণাটা গায়েব করে দিচ্ছে। ও ন্যায় ভিত্তিতে চলতে চায় না। ক্লাসের ধারণা মানে ন্যায়ের ধারণা নাই যেখানে। কারণ ক্লাসের ধারণার মধ্যে, শ্রেণীর ধারণার মধ্যে, শ্রেণীবোধের ভিতরে ন্যায় অন্যায়ের কোনো ব্যাপার নেই। যেহেতু আপনি শ্রেণীবোধ থেকে ব্যাখ্যা করতেছেন, যে ক্ষমতা থাকবে, রুল করবে, শাসক যে, সে যেটা করবে সেটাই সঠিক, বা সঠিক না, আসলে কোনো সঠিক বেঠিকের কোনো ব্যাপারই নেই, এটাই রুল। যে কারণে সে এখনকার প্রতিরক্ষা মন্ত্রীকে গায়েব করে রেখে দিচ্ছে। কবে বের করবে আমরা জানি না। প্রতিরক্ষা মন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী তাই গায়েব করে রেখে দিচ্ছে। এবং এটা এত বড় একটা উচ্চতর সমাজ, মানে ইকোনমিক দিক থেকে এত পাওয়ারফুল একটা সমাজ, রাষ্ট্র, সে এটা প্র্যাকটিস এখনো চালু রাখছে। যেটাকে তুলনা করে আমি বলেছিলাম যে বাইডেনের সাথে ট্রাম্পের ঝগড়া আছে। ট্রাম্পের 6 জানুয়ারি লোক নিয়ে গিয়ে হামলা দিয়েছে ইয়ের মধ্যে, সংসদ ভবনের মধ্যে, সংসদ ভবনের ছাদে উঠে পতাকা উড়াইতেছে, যা ইচ্ছা তাই করতেছে। একটা আনরুলি একটা অবস্থা, নিয়ম শৃঙ্খলা ভেঙে লাইছে, যে ন্যায় অন্যায় বিচার ভেঙে লাইছে। এখন এটা নিয়ে ঝগড়া। ট্রাম্প কি করছে? ট্রাম্প তোকে গুম করে রাখতে পারত, চায়না হলে গুম করে রাখতো। আমেরিকা বলে কি করছে? মামলা দিচ্ছে আদালতে। এখন এই লড়াইটা চলতে থাকবে বিচারের মাধ্যমে। এটার ভিতর দিয়ে একটা ফয়সালা বের করার চেষ্টা করতেছে এই কনফ্লিক্টটা, এই স্বার্থ বিরোধটা। দেখেন ক্লাস আছে, মানে আপনি ক্লাস দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু যখনই জাস্টিফাই করতে যাবেন তখন আর ন্যায় নাই, সমাজে গায়েব হয়ে গেছে। নবীর ভাষায় ইনসাফ আর নাই তখন। সো ইনসাফের সুবিধাটা হচ্ছে যে এইটার ভিত্তিতে আপনি স্টেবিলিটি আনতে পারেন, সম্পদ ধ্বংস করতে হবে না আপনাকে। কিন্তু এটা আপনি যখন না নিবেন, কার্ল মার্ক্সের চিন্তাটা যখন শ্রেণী ভিত্তিক, আপনি শ্রেণী যেমন জাস্টিফাই করে ফেলতেছেন যে আরেকজনকে গুম খুম কোপানো জায়েজ, যে ক্ষমতা থাকবে তার রুল চলবে। লেনিন আর এক কাঠি সরেস, এক নাকতন্ত্র জায়েজ সে বলতেছে, সব ক্ষমতা মাত্র এক নাকতন্ত্র। এটা হচ্ছে লেনিনের বক্তব্য। সো কার এক নাকতন্ত্র, ওর উপর নির্ভর করতেছে আপনি কার পক্ষে থাকবেন। যেহেতু শ্রমিক শ্রেণীর এক নাকতন্ত্র, সুতরাং এটা পক্ষে আপনি থাকবেন। ইনডাইরেক্টলি বলতেছেন এটা জায়েজ, যদিও আপনার কাছে জায়েজ না জায়েজ বলে কোনো ধারণা নেই। মানে অনেকটা এই যে আমরা বলি সহি কিনা, এটা সহি না গালাত, এটা সহি হয়ে যাচ্ছে যেহেতু আপনার ক্লাসের লোক এটা আছে, যার যার মুলুক তার, এরকম হয়ে গেছে জিনিসটা আসলে। সো বিচারের ধারণাটা কোথাও নেই আসলে। তো বিচার ধারণাটা না থাকলে কি হবে আসলে, এইটারই উদাহরণ হচ্ছে এটা। সো মার্ক্সের অরিজিনাল প্রবলেম হচ্ছে তার শ্রেণী ধারণা। তার শ্রেণী ধারণাটাকে দিয়ে রাষ্ট্র এমনভাবে ব্যাখ্যা করতেছে যে এখানে ন্যায়ের ধারণা বলে আর কিছু নাই। ন্যায়ের ধারণা নাই বলে সে বিচারের উপর ভরসা করে নাই। এবার আসেন এখান থেকে কি কি পরিণতি হচ্ছে। যেহেতু ন্যায়ের ধারণা নাই, বিচারের ধারণা, ন্যায় বিচার বলে কোনো ধারণা নেই, তার তখন কি হচ্ছে? কনস্টিটিউশনটা খেলো,
আপনি আইন কানুন দিয়ে কি করবেন? হুম, আইনের উপর দরকার নেই আসলে। ক্লাস যেটা বলতেছে ক্লাসের ইন্টারেস্টটাই তো শেষ কথা। হুম, ফলে এখানে আইনের কিছু নাই। কনস্টিটিউশন আইনের উৎস যেটা, সব আইনের আইন যেটা, যেখানে মূল কথাটা লেখা আছে, মূল ফ্রেমটা, তাহলে মানুষ কারা, নাগরিক কারা, এইসব ব্যাখ্যাগুলা যেখানে দেওয়া থাকে সেটা হলো কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনের দরকার নেই, এটা খেলো হুম, জিনিস। এই জন্য মার্ক্সের চিন্তার মধ্যে নাগরিক ধারণা নাই, কনস্টিটিউশন ধারণা নাই। রুট হচ্ছে বিচার ধারণা নাই বলে এটা নাই, এগুলো নাই। এগুলো আছে, মানে জবরদস্তিতে পড়ে তারা প্র্যাকটিসের মধ্যে রাখছে, কিন্তু দেখা যাচ্ছে যে 90% উপরে লোক ভোট দেয়, এরকম নাকি একটা সংসদ তাদের দেশে আছে। চীনারা বলতেছে আমাদের ন্যাশনাল কংগ্রেস আছে, হুম, কিন্তু সবই 95% ভোট দিচ্ছে হলো পার্টির পক্ষে। এই ধরনের মানে কাগজ কলমে একটা সংসদ আছে তাদের। হাসিনার ইলেকশনের চেয়েও খারাপ ওটা। ঠিক আছে, তার মানে সার কথাটা কি দাঁড়ালো আসলে, যে আপনি আসলে ওই পুরনো ডন বৈঠক মারা যে সমাজের কথা বলছি, যার গায়ে জোর বেশি সে সঠিক, এই ভিত্তিক সমাজ গড়ে ফেলাইছেন। সো মার্ক্সের ক্লাস ধারণাটা সমস্যা তৈরি করছে, যে এটা থাকার ফলে ন্যায় ধারণাটা ওই সমাজে থাকার বা এই চিন্তার মধ্যে থাকার কোনো সুযোগ নেই। এই কারণে আপনার কনস্টিটিউশন দরকার নেই, এটা হালকা পাতলা জিনিস, এটা তুচ্ছ জিনিস, থাকলে হয় না থাকলেও হয়। ক্লাস যেটা বলবে সেটাই। তাই জন্য পার্টি ঠিক করে, পার্টি বিচারক আসলে হুম, কাউকে মারা হবে কিনা, অমুকে বুর্জোয়া কিনা, এটা পার্টি যাকে বলবে বুর্জোয়া ও বুর্জোয়া। হুম, এখন আপনার নিয়ম অনুযায়ী ও বুর্জোয়া কিনা সেটার জন্য তো একটা বিচার ব্যবস্থা থাকা উচিত। বিচার করে দেখতে হবে না, আপনার নিয়মটাই মানবে, আপনার সংজ্ঞাই মানবে, কিন্তু সংজ্ঞাটা আগে আপনাকে দান করে দিতে হবে। এটা আপনি আর ওই সংজ্ঞা অনুযায়ী একবার বিচার করতে পারবেন না, কারণ বিচারটা ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। পার্টি হুম, যদি বিচারে বসে যায়, আর পার্টি যদি কে সংজ্ঞা ঠিক করা কারি হয়ে যায়, হুম, তাহলে পার্টি আবার বিচার করবে, নট নেসেসারিলি আপনার সংজ্ঞা অনুযায়ী ওই লোকটা বুঝবে নাও হতে পারে, তো এটা আবার বিচার করে দেখবে, ওই আবার সে বিচার ধারণা। তো যে কারণে আমাদের বিচার ব্যবস্থা সেপারেট কেন, কোথা কি থেকে সেপারেট, ক্ষমতা থেকে, মূল এক্সিকিউটিভ ক্ষমতাটা, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট টাইপের যে ক্ষমতাগুলো, এগুলোকে এক্সিকিউটিভ পাওয়ার বলে। এক্সিকিউটিভ পাওয়ার থেকে বিচার বিভাগকে আলাদা রাখতে হয় কেন? টু প্রুফ যে বিচারটা নিরপেক্ষ। বিচারটি নিরপেক্ষ। আপনি যেটা সংজ্ঞা দিচ্ছেন, আপনার সংজ্ঞা থাক, সংজ্ঞা চ্যালেঞ্জ করছে না বিচার বিভাগ। হুম, হুম, বিচার বিভাগ খালি বলতেছে আপনি যে সংজ্ঞা দিচ্ছেন সেই সংজ্ঞা অনুযায়ী এই লোকটা অপরাধী কিনা, এইটা তো ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। হুম, এইটা তো আর রাজা নিজেই বসে যদি বিচার শুরু করে, রাজার আইন নিয়ে, তাহলে তার হলো না। যে আইন প্রণেতা সেই বিচারকের তো হবে না। আইন প্রণেতা আপনি হন, অসুবিধা নেই, কিন্তু বিচার যে করবে ওটা আলাদা লোক হতে হবে, তো ওটুকু আপনি মানতে রাজি না। তো মানতে রাজি নাই বলে কি হয়েছে ফাইনালি? ফাইন জন্য বিচার বিভাগ বলে কিছু নাই, কোনো কমিউনিস্টের বিচার বিভাগ আদৌ আছে কিনা তো সন্দেহ। তো মূল জিনিসটা হয়ে দাঁড়াইছে এই, এক কথায় বলতে গেলে ক্লাস ধারণাটাই, ক্লাস ধারণা প্লাস একে প্রেজেন্ট করছেন যেভাবে, সেই জন্য এটা এরকম। ওকে, হোয়াট ইজ মাই সাজেশন? আমার সাজেশন হলো আপনি ক্লাস ধারণা করেন, সমাজ ব্যাখ্যা করার জন্য ক্লাস ক্লাস যা যা বুঝছেন সবই ঠিক আছে, হুম, কিন্তু ক্লাস ধারণার জন্য এবার ন্যায়বোধটাকে ত্যাগ করে দিবেন, সমাজ থেকে খেদায় বিদায় করে দেবেন, এটা করেন না। আপনি সমাজ বোঝার জন্য ক্লাস বুথ রাখেন। আমার কম্প্রোমাইজ ফর্মুলাটা কি হইতে পারে? কার্ল মার্কসের ক্লাস ধারণা দিয়ে আপনি সমাজ ব্যাখ্যা করেন, সোশ্যাল অ্যানালাইসিস জন্য আপনি ইউজ করতে পারেন, হুম, কিন্তু এইটার জন্য আপনি ন্যায় অন্যান্য সমাজ থেকে উঠাই দিবেন, এইটা করেন না। সো এথিক্স করেন, পলিটিক্যাল এথিক্স করেন বা থিওলজিক্যাল এথিক্স করেন, কোনো একটা এথিক্সের ভিত্তিতে ন্যায় অন্যায়ের ধারণা আনেন, ইনসাফের ধারণা আনেন, এইবার এইটার উপর ভিত্তি করে একটা বিচার বিভাগ করেন, এবং বিচারের ভিত্তিতে সমাজের কনফ্লিক্ট রেজলিউশনের একটা উপায় বের করেন। এটা যদি না করেন দেন আপনি অচল হবেন, এবং তাই হয়েছে। সোভিয়েত ইউনিয়নের প্র্যাকটিস তাই, চীনের প্র্যাকটিস এই যে বললাম কোন জায়গায় গিয়ে ঠেকছে দেখেন আপনি, প্রতিরক্ষা মন্ত্রীকে গায়েব করে গুম করে রেখে দিতে হয়। এইটা এটা কেমন কথা? আপনি আপনার নিজের বিরোধে নিজে ফাঁসছেন আসলে। এখন কি হবে দেখেন, আপনি এখন গ্লোবাল লিডার হতে চাইবেন, আর আপনাকে গ্লোবাল লিডার মানবো না আমি, কারণ আপনার বিচার ধারণা নাই। তাহলে আমি চীনকে গ্লোবাল নেতা মানবো, পলিটিক্যাল নেতা মানবো? তুলে যে মানবো না। আপনি বড় যদি ইকোনমিক নেতা, ঠিক আছে, আপনার মেলা সারপ্লাস সম্পদ আছে, আপনাকে মানতে হবে, কারণ আপনার কাছ থেকে আমার ঋণ নিতে হয়, কিন্তু আপনাকে পলিটিক্যাল লিডার আমি মানবো না। তাহলে যেটা আমেরিকানরা সহজেই পলিটিক্যাল লিডার হতে পারছিল বা এখনো হয়ে আছে, ইউনাইটেড নেশনের বড় খরচটা আপনি দেন, আমেরিকা দেয়, হুম, ফলে আপনার নেতৃত্ব এক করতে হয় আমাকে, চীনের বেলায় মানবেন না, কারণ আপনার ন্যায়ের ধারণা দিয়ে আপনি বড় হন নাই।
অনেকটা জোর যার মুল্লুক তার জোর যার টাইপের। মুক্তার অবস্থা হয়ে আছে ক্লাসের নামে। এই জন্য আমি কতটুকু ছাড় দেবো যে ক্লাস দিয়ে আপনি আপনার ব্যাখ্যা দাঁড় করেন, নো প্রবলেম, কিন্তু এর ভিত্তিতে আপনি বিচারের সিস্টেমই আনবেন না, বিচার ধারণাটা নষ্ট করে দেবেন, গায়েব করে দিবেন, এটা হবে না। এটা হবে না। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ কার্ল মার্কস, আমি মনে করি বিরাট খামতি এটা তার। থ্যাংক ইউ, এই বলে আজকের মতো শেষ করলাম।